সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওটি তৈরি করেছি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের ব্যান্ড তত্ত্বের উপর। শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা এই চ্যাপ্টারের উপর খণ্ড খণ্ড আকারে কয়েকটি ভিডিও তৈরি করব। তোমরা কয়েকটি চিত্র লক্ষ্য করেছো, একটি কক্ষপথের চিত্র, একটি শক্তি স্তরের চিত্র এবং একটি শক্তি ব্যান্ডের চিত্র। এই তিনটির ধারণা নেওয়ার জন্য আমরা কয়েকটি পরমাণু চিত্র আঁকি। ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। আমরা ধরে নিলাম ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং 3 নম্বর কক্ষপথে 2টি ইলেকট্রন। সালফার প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন থাকবে। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 6টি, চার 6। আরেকটা আমরা পরমাণু আঁকছি নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস, যার প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। তোমরা জানো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করছে। ইলেকট্রনগুলো যে পথে পরিভ্রমণ করছে সেটি হলো ইলেকট্রনের কক্ষপথ। গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে একটি পথে পরিভ্রমণ করছে। যে পথে পরিভ্রমণ করছে সেই পথটি হলো গ্রহের কক্ষপথ। এটা হলো কক্ষপথের ধারণা। এখন শক্তি স্তরটা দেখো। এই শক্তি স্তরের ধারণা দিয়েছেন বিজ্ঞানী বোর। সেই সাথে তিনি এটাও বলেছেন একটা পরমাণুতে অনেকগুলো কক্ষপথ রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। শক্তি স্তরের ধারণা পাওয়ার জন্য 3টি চিত্র বুঝতে হবে। তোমরা খেয়াল করো, ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন ইচ্ছা করলে প্রথম কক্ষপথে ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে থাকতে পারবে না, বা দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটি প্রথম বা তৃতীয় কক্ষপথে থাকতে পারবে না। যে কক্ষপথে থাকার কথা সেই কক্ষপথে থাকতে হবে। তোমরা খেয়াল করো, প্রত্যেকটি কক্ষপথের শক্তি কিন্তু আলাদা আলাদাভাবে নির্দিষ্ট। প্রথম কক্ষপথের শক্তি যা, ওই কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনের শক্তিও কিন্তু সেটি হবে। আর এটি হলো ইলেকট্রনের শক্তি স্তর। যেমন দ্বিতীয় কক্ষপথে যে 8টি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় কক্ষপথের শক্তি যা হবে, এই দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তিও কিন্তু তাই হবে। আবার তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনের শক্তি হবে তৃতীয় কক্ষপথের শক্তির মানের সমান। তাহলে বোঝা গেল ইচ্ছা অনুযায়ী কিন্তু ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে থাকতে পারবে না। যেমন ধরো তুমি 10ম শ্রেণীতে পড়ো, তাহলে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের যে মেধার মান বা মেধার শক্তি 8ম শ্রেণীর মেধার শক্তি কিন্তু একই হবে না। তাহলে অতএব যে স্টুডেন্ট 8ম শ্রেণীতে থাকার কথা সেই স্টুডেন্ট 8ম শ্রেণীতে থাকতে হবে, যে স্টুডেন্ট 9ম শ্রেণীতে থাকার কথা সে স্টুডেন্ট 9ম শ্রেণীতে থাকতে হবে, আর যে স্টুডেন্ট 10ম শ্রেণীতে থাকার কথা সে স্টুডেন্ট 10ম শ্রেণীতে থাকতে হবে। এইটাই হলো শক্তির মানদণ্ড। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে আমরা 3টা শক্তি দেখা যাচ্ছে। R1 কক্ষপথের শক্তি E1, R2 কক্ষপথের শক্তি E2 এবং R3 কক্ষপথের শক্তি E3। E1 থেকে E2 বড় হবে এবং E2 থেকে E3 বড় হবে। কক্ষপথ সম্পর্কে কি ধারণা পেলাম? যে পথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে এটা হলো ইলেকট্রনের কক্ষপথ। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের কক্ষপথ কয়টি? 3টি। বা সালফারের কয়টি? 3টি। নিয়নের কয়টি? 2টি। শক্তি স্তর সম্পর্কে কি ধারণা পেলাম? কক্ষপথের ব্যাসার্ধ যত বড় হচ্ছে শক্তির মান কিন্তু তত বড় হচ্ছে। তার মানে প্রত্যেকটি কক্ষপথের শক্তি আলাদা আলাদাভাবে নির্দিষ্ট।
তাহলে প্রথম কক্ষপথের শক্তি যা হবে দ্বিতীয় কক্ষপথের শক্তি তার চেয়ে বড় হবে, তৃতীয় কক্ষপথের শক্তি তার চেয়ে আরও বড় হবে। এবং সেই সাথে বলতে পারি যে প্রথম কক্ষপথে যে দুটি ইলেকট্রন রয়েছে তাদের শক্তির মান যা হবে, দ্বিতীয় কক্ষপথে যে 8টি ইলেকট্রন রয়েছে তাদের শক্তির মান তার চেয়ে আরও বেশি হবে, তৃতীয় কক্ষপথের যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের শক্তির মান তার চেয়ে আরও বেশি হবে। এবার দেখো শক্তি ব্যান্ডটা কি। যেমন দেখো এই যে 3 নম্বর কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে সালফারে, এই 6টি ইলেকট্রনের শক্তি প্রায় সমান, তবে একুরেট সমান নয়, একটু 19-20 বা পার্থক্য হালকা রয়েছে। এখন দেখতে হবে 6টি ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রনের শক্তির মান সবচেয়ে বেশি এবং কোন ইলেকট্রনের শক্তির মান সবচেয়ে কম। এই দুইটার পার্থক্য হলো শক্তি ব্যান্ড। এখন দেখো শক্তি ব্যান্ডটা কি। দেখো এই যে সালফারের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে, তাদের শক্তির মান কাছাকাছি তবে সমান নয়। তো এই 6টা ইলেকট্রনের মধ্যে কোনো ইলেকট্রনের শক্তির মান একটু বেশি, কোনোটা একটু কম, কোনোটা আরেকটু কম। তাহলে দেখা গেল এই 6টি ইলেকট্রনের মধ্যে দেখতে হবে এই 6টি ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রনটির শক্তির মান সবচেয়ে বেশি এবং কোন ইলেকট্রনটির শক্তির মান সবচেয়ে কম। এই সর্বোচ্চ শক্তির মান এবং সর্বনিম্ন শক্তির মানের যে পার্থক্য সেটি হলো শক্তি ব্যান্ড। আমরা এখানে দুইটা বিষয় পেলাম। একটা বিষয় হলো প্রথম কক্ষপথে যে দুটি ইলেকট্রন রয়েছে তাদের প্রত্যেকটি ইলেকট্রন শক্তির মান অপেক্ষা দ্বিতীয় কক্ষপথে যে 8টি ইলেকট্রন রয়েছে তাদের প্রত্যেকটির শক্তির মান বেশি। আবার দ্বিতীয় বিষয়টা হলো এই যেমন 8টি ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে কিন্তু সর্বোচ্চ শক্তি এবং সর্বনিম্ন শক্তি রয়েছে, এই দুইটার পার্থক্য হলো শক্তি ব্যান্ড। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শক্তি ব্যান্ড। প্রথম কক্ষপথের ইলেকট্রনের মধ্যে যে শক্তির পাল্লা সেটা হচ্ছে প্রথম শক্তি ব্যান্ড এবং তৃতীয় কক্ষপথের মধ্যে যে শক্তির পাল্লা এটা হচ্ছে তৃতীয় শক্তি ব্যান্ড। আমরা সেই বিষয়টা কিন্তু চিত্রে দেখানো হলো। তাহলে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে তৈরি হলো প্রথম শক্তি ব্যান্ড, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে তৈরি হলো দ্বিতীয় শক্তি ব্যান্ড, তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে তৈরি হলো তৃতীয় শক্তি ব্যান্ড। তাহলে এই যে দেখো এখানে R1 ব্যাসার্ধের জন্য প্রথম কক্ষপথ তৈরি হলো, এটাকে বলা হচ্ছে ফার্স্ট কক্ষপথ। এবং এই ফার্স্ট কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে, তাদের শক্তি প্রথম কক্ষপথে ইলেকট্রন শক্তির সমান, এটা হলো প্রথম শক্তি স্তর। আর প্রথম শক্তি স্তরে যে দুটি ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে যে শক্তির পার্থক্য এটাকে বলা হচ্ছে প্রথম শক্তি ব্যান্ড। একইভাবে R2 ব্যাসার্ধের জন্য তৈরি হলো দ্বিতীয় কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথে রয়েছে 8টি ইলেকট্রন। তো দ্বিতীয় কক্ষপথের শক্তি যা হবে 8টি ইলেকট্রন শক্তি তাই হবে দ্বিতীয় শক্তি স্তর। আর দ্বিতীয় শক্তি স্তর যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের সর্বোচ্চ শক্তি এবং সর্বনিম্ন শক্তির যে পাল্লা সেটা হলো দ্বিতীয় শক্তি ব্যান্ড। একইভাবে R3 ব্যাসার্ধের জন্য তৈরি হলো তৃতীয় কক্ষপথ এবং এই তৃতীয় কক্ষপথে যেমন এটার ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে 2টি, এটাতে ইলেকট্রন রয়েছে 8টি, এটাতে তো তৃতীয় যেহেতু কক্ষপথ নেই, তৃতীয় শক্তি স্তরে নেই, তৃতীয় শক্তি ব্যান্ডও নেই। তো এটা যদি আমরা চিন্তা করি এই তৃতীয় কক্ষপথের শক্তি যা হবে তৃতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তি তাই হবে, এটা হলো তৃতীয় শক্তি স্তর। আর এই তৃতীয় শক্তি স্তরে এখানে যেহেতু দুইটি ইলেকট্রন তাদের মধ্যে যে শক্তির পাল্লা এটা হচ্ছে তৃতীয় শক্তি ব্যান্ড। তা আমরা এই সাথেই কক্ষপথ, শক্তি স্তর এবং শক্তি ব্যান্ড ধারণা পেলাম। এখন তাদের সংজ্ঞাগুলো কী হবে একটু দেখো। প্রথমে কক্ষপথের সংজ্ঞাটা কী হবে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে যে পথে পরিভ্রমণ করছে এটা হচ্ছে ওই ইলেকট্রনের কক্ষপথ। যদি এই ইলেকট্রনটা ধরি তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এই ইলেকট্রনটা ধরি তাহলে হবে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় কক্ষপথ, আবার যদি এই ইলেকট্রনটা ধরি তাহলে হবে ম্যাগনেসিয়ামের তৃতীয় কক্ষপথ। শক্তি স্তরের সংজ্ঞাটা কী হবে, পরমাণুতে ইলেকট্রনগুলো যে কক্ষপথে থাকে সে কক্ষপথের শক্তি ধারণ করে। কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তির নির্দিষ্ট মানকে
শক্তি স্তর বলে। শক্তি ব্যান্ড কোনো পরমাণুর একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির তারতম্য ঘটে। যেটা আমি বললাম যে একই কক্ষপথে অবস্থান করছে 4টি ইলেকট্রন, তাদের মধ্যে শক্তির তারতম্য ঘটবে। 5টি থাকলে 5টির মধ্যে শক্তির তারতম্য ঘটবে। এই সকল ইলেকট্রনের শক্তির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে শক্তি বা পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। শিক্ষার্থীরা, ইলেকট্রনের কক্ষপথ, ইলেকট্রনের শক্তি স্তর এবং শক্তি ব্যান্ড তিনটা যে এক জিনিস নয়, এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম। এখন দেখো, কঠিন পদার্থে অসংখ্য শক্তি ব্যান্ড রয়েছে। তার মধ্যে প্রধান 3টা শক্তি ব্যান্ড আমরা আলোচনা করব। একটা হলো যোজন ব্যান্ড, 2 নম্বরে পরিবহন ব্যান্ড, 3 নম্বরে নিষিদ্ধ ব্যান্ড। শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ড 3 ধরনের। একটা হলো যোজন ব্যান্ড, একটা হলো পরিবহন ব্যান্ড, আর একটা হলো নিষিদ্ধ ব্যান্ড। এই 3টির ধারণা আমরা এই পরমাণুর সাহায্যে নিতে পারি। যোজন ব্যান্ড জানতে হলে জানতে হবে যোজনী ইলেকট্রন কি। তোমরা রসায়ন বিজ্ঞানে এই বিষয়টা ধারণা রয়েছে, একটা মৌলের অনেকগুলো কক্ষপথ থাকে। সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে তার সংখ্যা হলো যোজনী ইলেকট্রন। যেমন দেখা, এখানে ম্যাগনেসিয়ামের যোজনী ইলেকট্রন কত? 2। সালফারে 2, 4, 6, নিয়নের 2, 4, 6, 8। এগুলো হলো তাদের যোজনী ইলেকট্রন। যোজনী ব্যান্ড যেহেতু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে ধরতে হবে, আর এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির যে পার্থক্য সেটি হলো যোজন ব্যান্ড। যেমন এখানে ম্যাগনেসিয়ামের যোজন ব্যান্ডটা তৈরি হবে এই 2টি ইলেকট্রনের শক্তির পার্থক্যের। সালফারের যোজন ব্যান্ড তৈরি হবে 2, 4, 6টি ইলেকট্রনের শক্তির পার্থক্য। নিয়নের যোজন ব্যান্ড তৈরি হবে 2, 4, 6, 8টি ইলেকট্রনের মধ্যে শক্তির পার্থক্য। তাহলে যোজন ব্যান্ড কাকে বলে বলবো? একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তার সংখ্যা হলো যোজনী ইলেকট্রন। আর যোজনী ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির যে পার্থক্য বা পাল্লা তাকে বলা আছে যোজন ব্যান্ড। পরিবহন ব্যান্ড, তার আগে বুঝতে হবে পরিবহন ইলেকট্রনটা কি। যে সকল ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে পরিবহন ইলেকট্রন। আর এই পরিবহন ইলেকট্রনগুলোর মধ্যে যে শক্তির পার্থক্য এটাকে বলা হচ্ছে পরিবহন ব্যান্ড। যেমন দেখো, এখানে নিয়নের কথা যদি বলি, সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। তোমরা তো নিশ্চয়ই জানো। তাহলে এই নিয়নকে আর ইলেকট্রন দান করবে? কোন ইলেকট্রন কি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে? করবে না, কারণ সে অষ্টকপূর্ণ অবস্থা রয়েছে। ম্যাগনেসিয়াম কথা দেখো, তার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। এই 2টি ইলেকট্রন কিন্তু খুব সহজে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। এই জন্যে এই 2টি ইলেকট্রনকে বলা হচ্ছে ম্যাগনেসিয়ামের পরিবহন ইলেকট্রন।
আর এই পরিবহন ইলেকট্রনের মধ্যে যে শক্তির পার্থক্য এটাকে বলা হচ্ছে পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ডের সংজ্ঞাটা তাহলে কি দাঁড়াবে? পরমাণুতে অবস্থানরত যেসব ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে পরিবহন ইলেকট্রন। আর এই পরিবহন ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির যে পাল্লা তাকে বলা হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন আসো নিষিদ্ধ শক্তি ব্যান্ড। শক্তি লাগিয়ে দিলাম। অর্থাৎ এই পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। অর্থাৎ পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তির যে পার্থক্য তাকে বলা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। অনেকগুলো অর্ধপরিবাহী পদার্থ রয়েছে, তার মধ্যে আদর্শ উদাহরণ হলো সিলিকন, তারপরে আমরা রাখবো জার্মেনিয়ামকে। এই সিলিকনের নিষিদ্ধ শক্তি ব্যান্ড হলো 1.1 ইলেকট্রন ভোল্ট এবং জার্মেনিয়ামের নিষিদ্ধ শক্তি ব্যান্ড হলো 0.7 ইলেকট্রন ভোল্ট। এখন আমরা এই তিনটি ব্যান্ডের আলোকে ব্যান্ড তত্ত্বের সাহায্যে কিভাবে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী ব্যাখ্যা করা যায় সে বিষয়গুলি আলোচনা করব। ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ আমরা ব্যাখ্যা করব পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ডের মাধ্যমে। ব্যান্ড তত্ত্ব কি? যে তত্ত্বের আলোকে কঠিন পদার্থে তড়িৎ পরিবহন ব্যাখ্যা করা যায় তাকে ব্যান্ড তত্ত্ব বলে। তোমরা জানো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে তড়িৎ যত সহজে প্রবাহিত হতে পারে, অপরিবাহী পদার্থের মধ্য দিয়ে কিন্তু একেবারে তড়িৎ পরিবাহিত হতে পারে না। তার কারণগুলি কিন্তু আমরা এই ব্যান্ড তত্ত্বের আলোকে আজকে ব্যাখ্যা করব। তার জন্য তিনটি ব্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ড। কঠিন পদার্থে অনেকগুলো ব্যান্ড থাকলেও এই তিনটি হলো প্রধান ব্যান্ড। এই তিনটি ব্যান্ডের আলোকে আমরা অপরিবাহী পদার্থ এবং অর্ধপরিবাহী পদার্থ ব্যাখ্যা করব। পরিবাহী পদার্থে বলা হয়েছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হয়, যেমন কি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার। কেন? দেখো এখানে পরিবহন ব্যান্ডের ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে নিষিদ্ধ ব্যান্ড শূন্য। তো নিষিদ্ধ ব্যান্ড তো থাকেই না, বরঞ্চ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডে উপরিপাতন ঘটে। ফলে যোজন ব্যান্ড থেকে যোজন ইলেকট্রনগুলো খুব সহজে পরিবহন ব্যান্ডে যেতে পারে, অর্থাৎ খুব সহজে তড়িৎ পরিবাহিত হতে পারে। সেক্ষেত্রে সামান্য বাহ্যিক ভোল্টেজ ব্যবহার করলে যোজন ইলেকট্রন থেকে সহজে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন চলে যায় এবং তড়িৎ সহজে প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে খেয়াল করো এখানে পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ 10⁸ ওহম মিটার ক্রমের। অপরিবাহী পদার্থ এখানে তার উল্টাটা। পরিবাহী মানে তড়িৎ পরিবাহিত হতে পারে, যেহেতু ইলেকট্রন যেতে পারে বিধায় কিন্তু তড়িৎ পরিবাহিত হতে পারে। আর এখানে অপরিবাহী পদার্থ হলো যাদের মধ্যে দিয়ে কোনো তড়িৎ পরিবাহিত হতে পারে না। কেন? এখানে নিষিদ্ধ ব্যান্ডটা কিন্তু অনেক বেশি, 6 থেকে 15, অর্থাৎ 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এত বেশি গ্যাপ, যে কারণে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে কোনোভাবে ইলেকট্রন যাওয়া সম্ভব না, ফলে তড়িৎ প্রবাহ চলতে পারে না। এক্ষেত্রে লক্ষ্য করো যে আপেক্ষিক রোধটা 10⁻12 ওহম মিটার ক্রমের হয়ে থাকে অর্ধপরিবাহী পদার্থ। তো এটা বলাই যাচ্ছে অর্ধ মানে কি অর্ধেক, অর্ধেক পরিবাহী হবে আর অর্ধেক পরিবাহী হবে না। কিভাবে? এই অর্ধপরিবাহী পদার্থ হলো যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী অপেক্ষা কম কিন্তু অপরিবাহী অপেক্ষা বেশি, তাদেরকেই বলা হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী পদার্থরা কখন অপরিবাহী নেয় আর কখন পরিবাহী নিয়ে আচরণ করে? যখন অর্ধপরিবাহী পদার্থরা কক্ষ তাপমাত্রা থাকে তখন এটা অপরিবাহী নিয়ে আচরণ করে। যখন তাপমাত্রা কক্ষ তাপমাত্রার চেয়ে বেশি হয় তখন যোজন ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে গমন করে, যেহেতু এখানে নিষিদ্ধ ব্যান্ডের 2 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম। যখন ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারে তখনই পরিবাহী নিয়ে আচরণ করে। তাহলে বুঝতে পেরেছ যে কক্ষ তাপমাত্রায় এই পদার্থটা
অপরিবহনে, কিন্তু কক্ষ তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় এটা পরিবহনে আচরণ করে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, এরা কিন্তু অর্ধপরিবাহী পদার্থ। একটু খেয়াল করো, সিলিকন হলো সবচেয়ে বিখ্যাত উদাহরণ অর্ধপরিবাহী পদার্থের। তার কারণটা কি? কারণ আজকে যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ, তার যে পরমাণুর উপর ভিত্তি করে এসেছে সেটি হলো সেই সিলিকন। এই সিলিকন অর্ধপরিবাহীর কেন বিখ্যাত উদাহরণ? তার কারণটা হলো, আমরা জানি সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p2। এখানে শেষ কক্ষপথে দেখো 4টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এই সিলিকনের প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। যেহেতু সিলিকনের যোজনী ইলেকট্রন 4, তো এই সিলিকনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এই সিলিকন 4টি সিলিকনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রয়েছে। যেমন দেখো, যার এটাই ধরলাম 3 নম্বর কক্ষপথ। তো 3 নম্বর কক্ষপথে যোজনী ইলেকট্রন 4, 1 2 3 4, 1 2 3 4। তার প্রধান বৈশিষ্ট্য হলো সে আরও 4টি সিলিকনের সাথে যুক্ত হতে পারে। যেমন এই যে একটা সিলিকন, এই যে একটা সিলিকন, এই যে একটা সিলিকন, এই আর একটা সিলিকন। এটা সিলিকনের নিউক্লিয়াস, এগুলো সিলিকনের নিউক্লিয়াস। তো এই সিলিকনের আরেকটি যোজনী ইলেকট্রন এখানে আসলো, এই সিলিকনের আরেকটি যোজনী ইলেকট্রন এখানে আসলো, এই সিলিকনের আরেকটি যোজনী ইলেকট্রন এখানে আসলো, এই সিলিকনে আরও একটি যোজনী ইলেকট্রন এখানে আসলো। যেহেতু তার কিন্তু আরও 3টি রয়ে গেছে, 1 2 3 4। এই সিলিকনের 4টি, 1 2 3 4। এই সিলিকনের 4টি, 1 2 3 4। এই সিলিকনের 4টি, 1 2 3 4। তাহলে দেখো এখানে এই সিলিকনটি 2 4 6 8, অর্থাৎ 4টি সিলিকনের সাথে 4টি সমযোজী বন্ধনের মাধ্যমে অষ্টক গঠন করে ফেললো। তাহলে এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন, অর্থাৎ 4টি সমযোজী বন্ধনের মাধ্যমে অষ্টক গঠন করে ফেললো। এই কারণে সবচেয়ে আদর্শ উদাহরণ বলা হয় এই সিলিকন। এই সিলিকন পরমাণুর উপর ভিত্তি করে কিন্তু এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ সৃষ্টি হয়েছে, এবং এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কারণে আজকে ইলেকট্রনিক্স জগৎ তৈরি হয়েছে, যে ইলেকট্রনিক্স জগতের কারণে অনেক দূর এগিয়ে যেতে পেরেছে। সেক্ষেত্রে খেয়াল করো, এখানে পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ অনেক কম, অর্ধপরিবাহী তার চেয়ে বেশি। দেখো এটা 10⁻8 ওহম মিটার ক্রমের, আর এখানে কিন্তু 10⁻ ওহম মিটার থেকে 10⁻2 ওহম মিটার। অপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ তার চেয়ে অনেক অনেক বেশি, অর্থাৎ 10⁻12 ওহম মিটার ক্রমের। বোঝা গেল যার আপেক্ষিক রোধ কম তার মধ্যে তড়িৎ পরিবাহিতা বেশি হয়। তার কারণটা কি? তোমরা একটা কথা জানা আছে, সেটা হলো যেমন R = ρL/A, এটা তোমরা চলতরিতে পেয়েছো, বা এখান থেকে লিখতে পারে ρ = RA/L, অর্থাৎ যার রোধ কম তার আপেক্ষিক রোধ কম, যার রোধ বেশি তার আপেক্ষিক রোধ বেশি, আর যার রোধ কম তার মধ্যে দিয়ে তড়িৎ বেশি প্রবাহিত হয়। তো যখন তোমার তাপমাত্রা বৃদ্ধি করা হবে তখন তার কিন্তু রোধ কমে যায়, আপেক্ষিক রোধ কমে যায়, তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। এই কারণে পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ অনেক কম হওয়ার কারণে তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিত হয়। অপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ অনেক বেশি হওয়ার কারণেই কিন্তু তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ পরিবাহিত হয় না। আর অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে যখন কক্ষ তাপমাত্রা থাকে তখন কোনো যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যায় না, ফলে তড়িৎ পরিবাহিত হয় না, অর্থাৎ এটা অপরিবাহী আচরণ করে। তো যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন কিন্তু যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যায়,
অর্থাৎ আপেক্ষিক রোধ কমে যায়, যেমন আগের তুলনায় কিন্তু কমে যায়, কমে যে প্রায় পরিবাহী পদার্থের মতো হয়ে যায়। এই কারণে রোধও কমে যায়, ফলে তড়িৎ পরিবাহিতা আগের তুলনায় বৃদ্ধি পায়, অর্থাৎ সেটা পরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে। ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থের ব্যাখ্যা আমরা শিখলাম। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে এই অর্ধপরিবাহী পদার্থের উপর অর্থাৎ সেমিকন্ডাক্টরের উপর নতুন একটি ভিডিও আমরা তৈরি করব। সে প্রত্যাশায় আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।